বর্তমান যুগটা তড়িৎ নির্ভর। আমরা ক্লাস 10 তড়িৎ পড়ার আগে কতগুলো কথা তোমাকে আগে বলি। তুমি আমাদের জীবনের এমন দিকগুলো খুঁজে বার করো তো যেখানে তড়িতের ব্যবহার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নেই। তড়িৎ আমরা তো ব্যবহার করেই আসছি। বাড়িতে বিভিন্ন রকমের তড়িৎ যন্ত্র, ফ্যান, টিউবলাইট, ফ্রিজ, টিভি এসব ব্যবহার করছে। এমনকি তুমি যে ফোনটায় আমায় দেখছো সেটাও তড়িৎ নির্ভর। তার মানে আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে তড়িৎ প্রভাব বিস্তার করে রেখেছে বিভিন্ন রকম ভাবে। যানবাহন থেকে শুরু করে বাড়ির বিভিন্ন যন্ত্রপাতি, কল কারখানা, কোথায় নেই। আমরা আজকে এসো আলোচনা করি এই তড়িৎ সম্পর্কে। আমরা প্রথমেই আগে জেনে নিই তড়িতের প্রাথমিক ঘটনাগুলো। আমাদের ধারণাটা অতি প্রাচীনকাল থেকে, যখন থেকে মানব সভ্যতার বিকাশ ঘটেছে তখন থেকেই তারা আকাশে বজ্রপাত দেখতে অভ্যস্ত। প্রথম দিকে মানুষ বজ্রপাতটাকে, এই প্রাকৃতিক শক্তিটাকে ভয় পেত। তারা কোনো দৈব ঘটনা বলে ভাবত। সে যাই হোক, বিজ্ঞান সবসময় লেখাজোখায় প্রামাণ্য তথ্যে বিশ্বাস করে। কাজেই আমাদের সুপ্রাচীন কাল থেকে আমরা জেনেই আসছি বিদ্যুৎ সম্পর্কে, বিশেষ করে আকাশে বজ্রপাত সম্পর্কে। কিন্তু লেখা তথ্য প্রথম পাওয়া যায় একেবারে যীশু খ্রিস্টের জন্মের প্রায় 600 বছর আগে গ্রিস দেশে। সেখানে গ্রিস দেশের বেশ কিছু পণ্ডিত ব্যক্তি ছিলেন। সেই পণ্ডিত ব্যক্তিদের একজন হেলাস, প্রায় যীশু খ্রিস্টের জন্মের 600 বছর আগে তিনি লক্ষ্য করেন যে এক ধরনের গাছের আঠা নাম অ্যাম্বার, তো সেই শক্ত হয়ে যাওয়া জমাট বাঁধা আঠাটা যদি ঘষা হয় তাহলে নিকটবর্তী ধুলো, বালি বা ছোট ছোট ঘাসের টুকরো তাদেরকে আকর্ষণ করছে। কথাটা তিনি লিপিবদ্ধ করেন। কিন্তু কেন ঘটছে না ঘটছে এর ব্যাখ্যায় তিনি জানেন না, সম্ভব নয়। তখনকার দিনে বিজ্ঞানের যা অগ্রগতি তাতে সেটা সম্ভবই নয়। এরপর আরো দীর্ঘদিন পর ডক্টর উইলিয়াম গিলবার্ট তিনি এক অদ্ভুত ধরনের পরীক্ষা করেন। তিনি দেখেন যে কিছু কিছু বস্তুকে যদি ঘর্ষণ করা হয় তাহলে তাদের আকর্ষণ করার ক্ষমতা জন্মাচ্ছে। মানে একটা, যেমন তোমরা ছোটবেলায় পড়েছো অনেক সময়, চিরুনিকে যদি একটা বা চিরুনিকে উল দিয়ে যদি ঘষা হয় বা শ্যাম্পু করা শুকনো চুল, সেখানে চিরুনি যদি বারবার চালানো হয় তাহলে কাগজের টুকরোকে সে আকর্ষণ করে। এই ধরনের কিছু ঘটনা ঘটাতে লাগলেন। বিভিন্ন বস্তুকে তিনি ঘর্ষণ করে এই আকর্ষণের কথাগুলো তিনি দেখতে পেলেন। তবে এই প্রসঙ্গে আর একটা কথা বলে রাখি, অ্যাম্বার এই কথাটা গ্রিক ভাষায় ইলেকট্রন বলা হয়, আর সেখান থেকেই ইলেকট্রিফাইড, তড়িতাহিত, এইসব কথাগুলো পরবর্তীকালে আসে। তবে উইলিয়াম গিলবার্ট সেও কিন্তু তড়িৎ আধান, ইলেকট্রিফিকেশন মানে তড়িতাহিতকরণ, এইসবের ব্যাখ্যা দিতে পারেন না। পরবর্তীকালে এক ব্যক্তি এলেন, খুব উল্লেখযোগ্য, চার্লস ফ্রাঙ্কোইজ ডুফে। 1698 থেকে 1739 খ্রিস্টাব্দ এই পর্যন্ত সময় তিনি জীবিত ছিলেন। তার কাজটা কিন্তু বিরাট। তিনি বিভিন্ন বস্তুকে তড়িতাহিতকরণের পাশাপাশি ভালো করে লক্ষ্য করলেন যে কাঁচ, তাকে যদি সিল্ক দিয়ে ঘর্ষণ করা হয় এক ধরনের তড়িৎ তৈরি হচ্ছে, আর অ্যাম্বারকে যদি সিল্ক দিয়ে ঘর্ষণ করা হয় আর এক ধরনের তড়িৎ
তুমি যেন প্লাস আর মাইনাস দিয়ে দেখে ভেবো না যে ততক্ষণে প্লাস অর্থাৎ পজিটিভ আধান আর নেগেটিভ আধান বুঝি আবিষ্কার করা হয়ে গেছে, ধনাত্মক তড়িৎ আর ঋণাত্মক তড়িৎ বুঝি মানুষ জেনে গেছে না, ততদিনে জানেনি, তারা ভাবনাটা চলছে। আর আমি এটা তোমাকে লিখে রেখেছি কেবলমাত্র বোঝানোর জন্য। অর্থাৎ সিল্কের কাপড় দিয়ে কাচকে যখন ঘষা হয় এক ধরনের তড়িৎ, বোঝা গেল কিভাবে না, দুটো কাচের দণ্ডকে আলাদা আলাদা সিল্কের কাপড় দিয়ে পৃথকভাবে ঘর্ষণ করে তড়িৎগ্রস্ত করা হলো। তারপর দণ্ড দুটো কাছে আনার ফলে দেখা গেল বিকর্ষণ করছে। আবার একটা অ্যাম্বার দণ্ডকে তাকেও আলাদা আলাদা করে ঘর্ষণ করে তড়িৎ উৎপাদন করা হলো। দুটো অ্যাম্বার দণ্ড কাছে আনলেও দেখা যাচ্ছে বিকর্ষণ করছে। অপরদিকে একটা কাচ দণ্ড আর একটা অ্যাম্বারের দণ্ড কাছাকাছি আনলে দেখা গেল আকর্ষণ করছে। এই সমস্ত ঘটনাগুলো পর্যবেক্ষণ করে তিনি বললেন, তিনি অনেকগুলো সিদ্ধান্তে পৌঁছালেন যে ঘর্ষণের ফলে যে তড়িৎ উৎপাদন হচ্ছে সেটা দু প্রকৃতির, এক। দুই, সম প্রকৃতির তড়িৎ পরস্পরকে বিকর্ষণ করে, আর বিপরীত প্রকৃতির তড়িৎ পরস্পরকে আকর্ষণ করে। তোমাকে আবার একটা কথা মনে করিয়ে দিই, এই সময়কাল অর্থাৎ এর সময়কালেও কিন্তু ধনাত্মক তড়িৎ ঋণাত্মক তড়িৎ বলে কোনো কিছু ভাবনা মানুষের মধ্যে আসেনি। এরপর আসেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। হ্যাঁ, ততদিনে একটা ধারণা এসে গেছে, বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের কথাটা বলছি, তার আগে ততদিনে একটা কথা এসে গেছে। কি সেই কথা? না, ভর যেমন পদার্থের একটা ধর্ম বা বৈশিষ্ট্য বলতে পারো, অবিচ্ছেদ্য বৈশিষ্ট্য, বস্তুর আধান বা তড়িৎ সেরকমই একটা অবিচ্ছেদ্য বৈশিষ্ট্য বলতে পারো, বা ওটাই ধরতে হবে। যাই হোক, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন তিনি এলেন, এই সময়কালটা খুব গুরুত্বপূর্ণ। তিনি তড়িৎ সম্পর্কে প্রচুর কাজ করেছিলেন। তার মধ্যে একটা উল্লেখযোগ্য বলি, বজ্রপাত, বিদ্যুতের চমক আসলে যে স্থির তড়িৎ। এই যে স্থির তড়িৎ কথাটা ব্যবহার করে ফেললাম, একটু পরে ব্যাখ্যা করছি। যে একটা তড়িৎ, সেটা তিনি প্রথম কথাটা বলেন। আমরা অনেক সময় বলে থাকি বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ইলেকট্রনের তড়িৎ ঋণাত্মক, এটা বলার জন্য দায়ী। একটা কথা মাথায় রেখো, ইলেকট্রনের আবিষ্কার 1897, ততদিনে তিনি মারা গেছেন। অর্থাৎ বেঞ্জামিন ফ্রাঙ্কলিন যে সময়ে মারা গেছেন তার 100 বছর পর প্রায় ইলেকট্রনের আবিষ্কার। তাহলে তিনি কি করে বলে যেতে পারেন যে ইলেকট্রন ঋণাত্মক তড়িৎ? আসলে হলো কি, দুটো বস্তুকে ঘর্ষণ করার ফলে এই যে তড়িতাহিতকরণের ব্যাপারটা ঘটছে, তখন বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে ব্যাখ্যা করার চেষ্টা করলেন। এই তিনিও ব্যাখ্যা করার চেষ্টা করলেন, তারপর ফ্রাঙ্কলিনও চেষ্টা করলেন। ফ্রাঙ্কলিনের ব্যাখ্যাটা বেশ যুক্তিগ্রাহ্য। পরবর্তীকালে ওই ব্যাখ্যাটাকে অনুসরণ করে যখন এগিয়ে যাওয়া হলো, তখন দেখা গেল যে ফ্রাঙ্কলিনের মতামত বা তিনি যে ধারণাটা করেছিলেন দুটো বস্তুকে ঘর্ষণ করলে কি ধরনের তড়িৎ হতে পারে, বস্তু দুটো আহিত কি ধরনের তড়িৎ আহিত হতে পারে, সেটাকে যদি মান্যতা দিতে হয়, অর্থাৎ সেটাকে যদি প্রমাণ অবস্থায় রাখতে হয়, অর্থাৎ ফ্রাঙ্কলিন যে বক্তব্যটা দিয়েছেন দুটো বস্তু ঘর্ষণের ফলে কোনটিতে কোন প্রকৃতির তড়িৎ হবে, সেই যে ধারণাটা তিনি দিয়েছেন, সেটাকে যদি সঠিক বলতে হয়, তাহলে ইলেকট্রনটার তড়িতের পরিমাণটাকে আমাদের ঋণাত্মক ধরতে হবে। বলা যেতে পারে বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের ধারণাটাকে বা মতটাকে আমরা শ্রদ্ধাবশত বা শ্রদ্ধা করতে গিয়েই ইলেকট্রনের আধানটাকে ঋণাত্মক ধরে নিয়েছি। পরমাণু সম্পর্কে ধারণাটা তো আরো পরে আসে, বোর দেন 1913 খ্রিস্টাব্দে। কাজেই ঘর্ষণ করলে দুটো বস্তু কিভাবে তড়িতাহিত হচ্ছে সেই ধারণা কিন্তু স্পষ্ট হয় আরো ভাবে যখন পরমাণুর আবিষ্কারটা হয়। এবার এসো, ঘর্ষণ করলে কি ঘটে, দুটো পরমাণু বা দুটো বস্তুর মধ্যে তড়িতাহিতকরণের ব্যাপারটা কি ঘটে। না,
আমরা পরমাণুর গঠনে দেখেছি কেন্দ্রক, তার চারিদিকে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন গুলো ঘুরে বেড়ায়। একটা কথা মাথায় রাখবো, আমি সব কক্ষপথে ইলেকট্রন গুলো লিখছি না, মোটামুটি তোমাকে বোঝানোর জন্য বলছি। ইলেকট্রন গুলো ঘুরে বেড়ায়। এখন এই ইলেকট্রন গুলো যারা দূরের কক্ষপথে আছে তারা হচ্ছে লুজলি বাউন্ডেড, মানে খুব দৃঢ়ভাবে পরমাণুর এই নিউক্লিয়াসের সাথে সংযুক্ত, তা না, অর্থাৎ দূরের দিকের কক্ষপথগুলো আকর্ষণ বল ক্রমশ কমতে থাকে। এখন দুটো পদার্থ বা দুটো বস্তুই বলি, এ আর বি, দুটো বস্তু যখন তাদের মধ্যে ঘর্ষণ করা হয় তখন কি ঘটে? আচ্ছা, এই প্রসঙ্গে একটা ছোট্ট উদাহরণ দিই। মনে করো এক ব্যক্তি সাইকেলের পিছনের দিকে চাপিয়ে একটা নারকেল মানে ডাবের কাঁদি নিয়ে যাচ্ছে, আর একজন একটা কলার কাঁদি নিয়ে আসছে। সাইকেলটা দুজন দুদিক থেকে আসছে, একজনের সাইকেলের পিছনে কলার কাঁদি চাপানো, আর একজনের কচি ডাব। এখন একে অপরকে অতিক্রম করে যাবার সময় কলার কাঁদি আর ডাবের কাঁদি ধাক্কা লেগে আবার যে যার বেরিয়ে গেল। এখন তুমি বলো তো, ওই ধাক্কা লাগার পরে যদি রাস্তায় কিছু পড়ে থাকে ওই কাঁদি থেকে ছিঁড়ে, তা কোনটা পড়ার সম্ভাবনা বেশি? নিশ্চয়ই কলার কাঁদি থেকে কলা ছিঁড়ে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। ডাবের কাঁদি আর কলার কাঁদির মধ্যে যদি ধাক্কা লেগে বেরিয়ে যায়, তাহলে কলার কাঁদি থেকে কলাটা ছিঁড়ে পড়ার সম্ভাবনা বেশি, কারণ ডাব কাঁদিতে শক্ত করে আটকে থাকে তুলনায় কলা। তাহলে কাঁচা কলাই যদি হয় বা পাকা কলাই, যেটা হলেই হলো। তেমনি দুটো বস্তু যখন পরস্পর সাথে ঘর্ষণ করে তখন এই যে বাইরের কক্ষের ইলেকট্রন গুলো, যার ক্ষেত্রে হালকা ভাবে আটকে আছে, সে বিচ্ছিন্ন হয়ে অপর বস্তুতে চলে আসে। এখন যে বস্তু ইলেকট্রন হারালো তার মোট ইলেকট্রন আর প্রোটনের পরিমাণটা সমান ছিল, সেই কারণে সে নিস্তড়িত ছিল, অর্থাৎ তড়িৎ ধর্ম সে দেখায়নি। যেই ঘর্ষণ হলো সে এক বা একাধিক ইলেকট্রন হারিয়ে ফেললো, তখন তার মধ্যে ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা প্রোটনের সংখ্যা অধিক হয়ে গেল ইলেকট্রনের তুলনায়, সে তখন হলো গিয়ে পজিটিভ তড়িৎগ্রস্ত ইলেকট্রন হারানোর ফলে। আর সেই ইলেকট্রনটা যে লাভ করলো সে হয়ে গেল ঋণাত্মক তড়িৎগ্রস্ত। ঘর্ষণের ফলে বস্তু এভাবেই তড়িৎ লাভ করে থাকে। এবার তোমাদের আরো একটা কথা বলি, আমরা যে তড়িৎটা পড়ছি, তড়িৎটাকে আমরা দুভাগে ভাগ করছি। একটা হলো গিয়ে স্থির তড়িৎ আর অপরটা হলো প্রবাহী তড়িৎ। স্থির তড়িৎ আর প্রবাহী তড়িতের ব্যাপারটা কি না, দেখো তুমি জলকে পুকুরেও দেখেছো, নদীতেও দেখেছো, দুটোর মধ্যে তফাৎ কি না? নদীর জলটা প্রবাহিত হয় আর পুকুরের জলটা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে থাকে, সেখানে জলের প্রবাহ নেই, আধান। যখন কোনো বস্তুতে স্থির হয়ে থাকতে বাধ্য হবে, যেমন এই যে একটু আগে বললাম, একটা কাচদণ্ডকে তুমি পশমের কাপড় দিয়ে ঘষলে, যার ফলে সে ধনাত্মক তড়িৎগ্রস্ত হলো ইলেকট্রন হারিয়ে। এখন এই তড়িৎটা কাচদণ্ড ছেড়ে বেরোতে পারবে না, তাহলে এই তড়িৎটা সম্পর্কে যাবতীয় আলোচনা আমরা বলবো স্থির তড়িৎ সংক্রান্ত আলোচনা। আবার উল্টো দিকে একটা পরিবাহী তার যে কিনা একটা ব্যাটারির সাথে সংযুক্ত, এখন এই ব্যাটারির ধনাত্মক প্রান্ত থেকে আধান পরিবাহী তার দিয়ে বয়ে চলেছে, ঠিক নদীর জলের মতো। তাহলে এই তড়িৎটাকে আমরা বলবো প্রবাহী তড়িৎ। এই মুহূর্তে আমার আলোচনার বিষয় হলো স্থির তড়িৎ। স্থির তড়িতে যাবার আগে তোমাকে আরো দুটো কথা একটু জানিয়ে রাখা প্রয়োজন। কথাগুলো হলো, এক, এসআইতে আধান তার মাপটা হচ্ছে কুলম্ব।
কুলম্ব খুব বড় একক আধান পরিমাপে, তাই কখনো কখনো আমরা মাইক্রোকুলম্ব ব্যবহার করি, মানে 10⁻⁻6 কুলম্ব আধান পরিমাপের একক। আবার ন্যানো কুলম্ব আছে, 10⁻⁹ কুলম্ব। সিজিএস পদ্ধতিতে আমরা এটাকে বলি ইএসইউ বা স্ট্যাট কুলম্ব বলা হয়। ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, 1 কুলম্ব সমান 3 × 10⁹ ইএসইউ। কুলম্বের সূত্র, সেই জায়গাটাতে যাব। তার আগে কতগুলো কথা বলি। আমরা কি জেনে ফেলেছি? আধান ধনাত্মক হোক অথবা ঋণাত্মক হোক, এই আধান তারা পরস্পরকে আকর্ষণ বল প্রয়োগ করতে পারে, আবার বিকর্ষণ বলও প্রয়োগ করে। যদি দুটো বস্তু সম প্রকৃতির তড়িৎগ্রস্ত হয়, তাহলে তারা পরস্পরকে বিকর্ষণ বল প্রয়োগ করে। আর দুটো বস্তু যদি বিপরীত প্রকৃতির আধানে আহিত হয় বা তড়িৎগ্রস্ত হয়, তাহলে তারা পরস্পরকে আকর্ষণ করে। এখন আমাদের দেখা প্রয়োজন যে আধান দুটো একে অপরকে ঠিক কতটা পরিমাণে বল প্রয়োগ করে। এখন এই বিষয়টা সম্পর্কে, অর্থাৎ দুটো আধান তাদের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল, এ সম্পর্কে কুলম্ব যে সূত্রটা দেন সেটা আলোচনা করব। তাহলে সূত্রটা কি? না, দুটি স্থির বিন্দু আধানের বা দুটি স্থির বিন্দু আধানের মধ্যে পারস্পরিক বল আধান দুটির মানের গুণফলের সমানুপাতিক, আর আধান দুটির মধ্যে যে দূরত্ব তার বর্গের ব্যস্তানুপাতিক। এসো এই সূত্রটাকে একটু বিস্তারিত ভাবে বোঝা যাক। মনে করো দুটো আধান Q1 আছে এ বিন্দুতে আর Q2 এ আছে বি বিন্দুতে। তাদের পারস্পরিক দূরত্ব সেটা আর। ছোট ছোট করে একটা একটা করে বোঝো। কুলম্বের সূত্রটা বিন্দু আধানের জন্য প্রযোজ্য। কুলম্বের সূত্র স্থির বিন্দু আধানের জন্য প্রযোজ্য। তাহলে স্থির মানেটা কি? মানে এরা পরস্পরের সাপেক্ষে গতিশীল থাকবে না। কুলম্বের সূত্র স্থির বিন্দু আধানের ক্ষেত্রে বলা হয়েছে। বিন্দু আধান, বিন্দু অর্থে কি? আমরা জ্যামিতিতে যে বিন্দুর সংজ্ঞা পাই কতটা সেরকমও বলতে পারো বা এভাবে ভাবতে পারো। যদি আধান দুটো থাকবে কিসে? পরে তো কোনো বস্তুর উপর, সে যত ক্ষুদ্রই হোক না কেন, সেই যে তড়িৎগ্রস্ত বস্তু দুটি, তাদের যে আকার, মানে বিশেষ করে ব্যাস, সেই আকারটার তুলনায় পারস্পরিক দূরত্বটা যদি যথেষ্ট বেশি হয়, তোমাকে যদি উদাহরণস্বরূপ বলি, দুটো ছোট্ট পোস্তর দানা তাকে তড়িতাহিত করে রাখা হয়েছে এবং পরস্পর থেকে 2 মিটার দূরে। একটা পোস্তর দানার ব্যাস তো অত্যন্ত অল্প, তাহলে সেই পোস্তর দানা দুটোর তুলনায় পারস্পরিক দূরত্বটা যেহেতু বেশি, তাই আমি ওই পোস্তর দানা দুটো যদি আহিত হয় তাদেরকে বিন্দু আধান বলে ভাবতে পারি। তাহলে বিন্দু আধান মানে মনে রাখবে আহিত বস্তু কণা দুটির আকার বস্তু কণা দুটির পারস্পরিক ব্যবধানের তুলনায় অতীব কম হবে। Q1 আর Q2 আধান দুটি পরস্পর থেকে আর ব্যবধানে আছে। এরা পরস্পরকে যে তড়িৎ বল প্রয়োগ করবে, সেই বলটা যদি F হয়,
এই তড়িৎ বলের পরিমাণ আধান দুটির মানের গুণফলের সমানুপাতিক। যখন আর স্থির, আবার ওই আধান দুটির মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল, আধান দুটির মধ্যে যে দূরত্ব তার বর্গের ব্যস্তানুপাতিক। যখন Q1 ও Q2 স্থির। আমরা এগুলোকে ভেদের নিয়ম অনুসারে লিখতে পারি। Q1 Q2 বাই আর স্কয়ার, যখন সকলেই পরিবর্তনশীল। ভেদের নিয়ম অনুসারে আমরা লিখতে পারি KE Q1 Q2 বাই আর স্কয়ার। এইটাকে কি বলে? এইটা ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক। তবে আমরা একে চিনে রাখবো, এইটাকে কুলম্ব ধ্রুবক বা কুলম্ব কনস্ট্যান্ট। এই ধ্রুবকের মান দুটো বিষয়ের উপর নির্ভর করে। সেই দুটো বিষয় কি কি? প্রথমেই হচ্ছে একক পদ্ধতি, অর্থাৎ কে ই। এইটা কে ই দুটো বিষয়ের উপর নির্ভর করে। এক হচ্ছে আমরা কোন একক পদ্ধতি নির্বাচন করেছি বলটাকে প্রকাশ করবার জন্য। তুমি তো নিশ্চয়ই জানো যে তোমাদের কাছে পরিচিত দুটো একক পদ্ধতি, সিজিএস আর এসআই। দ্বিতীয়টা হচ্ছে আধান দুটোর মধ্যে যে মাধ্যম আছে সেই মাধ্যম। তাহলে এই দুটো বিষয় মাথায় রাখবে। কুলম্বের সূত্র থেকে আমরা কোন কোন বিষয়গুলো পাচ্ছি? এক, স্থির বিন্দু আর স্থির আধান। দুই, আধান দুটো বিন্দু আধান হতে হবে। আর তাদের মধ্যে ক্রিয়াশীল যে বলটা থাকবে সেটা আমরা প্রকাশ যখন করছি সেখানে যে ধ্রুবকটা পাচ্ছি সেও আবার দুটো বিষয়ের উপর নির্ভর করছে। সিজিএস এ কুলম্বের সূত্রটা এসে, সিজিএস এ কুলম্বের সূত্রটাকে প্রকাশ করা হয় F = 1/A Q1 Q2 বাই আর স্কয়ার। শূন্য মাধ্যমের ক্ষেত্রে এর মান 1 ধরা হয়। একে মাধ্যমের ভেদ্যতা বলা হচ্ছে। এখন আমরা যে জায়গাটায় যাব, যে বায়ু মাধ্যমে যদি বা শূন্য মাধ্যমে, বায়ু মাধ্যমের ভেদ্যতাটাকেও 1 ধরা হয়, শূন্য মাধ্যমে এর মান 1 ধরা হয়। তাহলে শূন্য মাধ্যমে দুটো আধান পরস্পর থেকে আর ব্যবধানে থাকলে তাদের মধ্যে যে বলটা ক্রিয়া করবে তার রাশিমালাটা দাঁড়ায় এটা, Q1 বাই Q2 আর স্কয়ার। এখান থেকে একটা সংজ্ঞা দেওয়া হয়, কিরকম? দুটি সমান মানের এবং সমপ্রকৃতির তড়িৎ আধান শূন্য মাধ্যমে, দুটি সমমানের সমপ্রকৃতির বিন্দু আধান পরস্পর থেকে শূন্য মাধ্যমে 1 সেমি ব্যবধানে অবস্থান করার সময় যদি পরস্পরের প্রতি 1 ডাইন মানে তড়িৎ বল প্রয়োগ করে তাহলে আধান দুটির প্রত্যেকটির মান হবে 1 ESU। আধান দুটি সমপ্রকৃতির, তার মানে আধান দুটোর মধ্যে বিকর্ষণ বল ক্রিয়া করবে। আধান দুটো ধনাত্মক অথবা ঋণাত্মক হতেই পারে। আমি সেখানে ওই বিষয়টা বলিনি, আমরা ইএসইউ এর সংজ্ঞাটা কিভাবে দিতে পারবো।
এখানে আর একটা বিষয় মাথায় রাখো, এই জায়গাটা থেকে আমরা আরো একটা বিষয় পেতে পারি, কে এর একক, Q1 Q2 বাই F(r²). তো তুমি তো ইতিমধ্যে পড়ে ফেলেছো যে Q1 এর এককটা, Q1 Q2 এদের দুজনেরই একক ESU, Q1 আর Q2 দুজনেরই একক ESU। F তার একক ডাইন, আমরা ওটা ইংরেজিতেও লিখতে পারি, এদের একক ডাইন, আর আর এর একক সেন্টিমিটার, সেন্টিমিটার। তাহলে এর এককটা কি হবে দেখো, ESU বা স্ট্যাট কুলম তার স্কয়ার, এখানে ডাইন আর এখানে সেমি স্কয়ার। তাহলে এই হলো সিজিএস এর বিষয়টা। এসআইএ তে সূত্রের রূপটা হলো F = 1/4 পাই এপসাইলন, এটাকে বলা হবে এপসাইলন Q1 Q2 বাই r²। এপসাইলনটাকে বলা হয় মাধ্যমের তড়িৎক্ষেত্রটা। যদি আধান দুটো শূন্য মাধ্যমে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ফর্মুলাটাকে লিখবো F0 1/4 পাই এপসাইলন 0 Q1 Q2 বাই r²। এটা শূন্য মাধ্যমের ক্ষেত্রে মাধ্যমের তড়িৎক্ষেত্রটা। আমরা এই 4 পাই সংখ্যাটাকে কেন নিয়েছি জানো? এই যে আধানের মধ্যে ক্রিয়াশীল বল, তড়িৎ বিজ্ঞানে বহু ব্যবহার আছে, এর ব্যবহারটাকে একটু সহজ করবার জন্য 4 পাইটাকে আনা হয়েছে, এর বাইরে আর কোনো কিছু নেই। এই 1/4 পাই এর মানটা 1/4 পাই এপসাইলন 0 এর মানটা 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার প্রতি কুলম স্কয়ার। 1/4 পাই এপসাইলন সমান Fr² বাই Q1 Q2, Fr² বাই Q1 Q2। তাহলে বলো তো এসআইএ তে বলের এককটা কি? নিউটন। দূরত্বের একক মিটার, আর আধান এসআই পদ্ধতিতে কুলম, দুটো আধান আছে তাই কুলম স্কয়ার, প্রতি কুলম স্কয়ার। এর মানটা গণনা করে পাওয়া গেছে এটা, শূন্য মাধ্যমে 1/4 পাই এপসাইলন 0। অন্য কোনো মাধ্যম যদি হয়, অর্থাৎ দুটো আধানের মাঝখানে মোম আছে কি কাগজ আছে, এই ধরনের মাধ্যম যদি হয় তাহলে এই তড়িৎ ভেদ্যতার মানটা আলাদা কিছু হবে। আমরা এই জায়গাটা থেকে আধানের সংজ্ঞা দিয়ে থাকি। কি বলে থাকি আধানের সংজ্ঞায়? খেয়াল করো, আমরা এভাবে বলি, সমপ্রকৃতির ও সমান মানের দুটি বিন্দু আধান শূন্য মাধ্যমে পরস্পর থেকে 1 মিটার দূরে অবস্থান করার সময় পরস্পরের প্রতি যদি 9 × 10⁹ নিউটন মানের তড়িৎ বল প্রয়োগ করে তাহলে আধান দুটির প্রত্যেকটির মান হবে 1 কুলম। তাহলে আমরা
কুলম্বের সংজ্ঞা এই এসআই পদ্ধতিতে পাওয়া ইকুয়েশন, শূন্য মাধ্যমের ইকুয়েশন বা সমীকরণটা থেকেও দিতে পারি। তড়িতে একটা বড় ধারণায় প্রবেশ করবার আগে আমরা কুলম্বের সূত্র যখন শেষ করছি, তারপর যে ধারণাটায় পৌঁছাতে চাইছি সেটা হলো তড়িৎ বিভব। কিন্তু তড়িৎ বিভব এখানে প্রবেশ করবার আগে তড়িৎ ক্ষেত্র সম্পর্কে জানতে হবে। তড়িৎ ক্ষেত্রটা কি না, কোনো একটা স্থানে তুমি একটা আধান রাখলে, বিন্দু আধান প্লাস কিউ, এই আধানটার আকর্ষণ বল অথবা বিকর্ষণ বল আধানটার অবস্থান থেকে চারিদিকে যত দূর পর্যন্ত বিস্তৃত থাকবে সেই সমগ্র অঞ্চলটাকে বলা হয় আধানের তড়িৎ ক্ষেত্র। আমি মাঝে মাঝে মজা করে বলি, রাজাদের যেমন রাজত্ব আছে, তড়িতের আছে তড়িৎ ক্ষেত্র। ইতিহাসে কি দেখি, কোনো মানচিত্র যদি ইতিহাসে খোলো, দেখবে কোনো একটা মানচিত্রে বিরাট একটা ভূখণ্ড একটা সীমানা দিয়ে বদ্ধ করে বলা হয়েছে এটা অমুক রাজার রাজত্ব। কিন্তু আধানের ক্ষেত্রে সে সীমানা নেই। রাজা রাজত্ব করতো একটা ভূখণ্ডে, আকাশে রাজত্ব করার অধিকার রাজার নেই, কিন্তু আধানের আছে। কি বলতে চাইলাম না, কোনো একটা আধানকে, বিন্দু আধান অবশ্যই, তাকে একটা বিন্দুতে রেখে যদি অসীম ব্যাসার্ধের একটা গোলক কল্পনা করি, বিন্দুকে, এই আধানটাকে কেন্দ্র করে যদি অসীম ব্যাসার্ধের একটা গোলক কল্পনা করি, তাহলে সেই গোলকের সমস্ত অঞ্চলটা আধানটার তড়িৎ ক্ষেত্র। আমরা তত্ত্বগতভাবে এটা বলতে পারি। তার মানে এই আধানের তড়িৎ ক্ষেত্র আমরা কুলম্বের সংজ্ঞা থেকে যেটা বলতে পারি সেটা হলো আধানের অবস্থান থেকে অসীম পর্যন্ত বিস্তৃত হওয়ার কথা। তার মানে আধান যেখানে অবস্থান করছে সেই জায়গা থেকে অসীম ব্যাসার্ধের গোলক, তার মানে তুমি ভাবো আমার এই পেনটার মাথায় যদি আধান থাকে, আধানের তড়িৎ ক্ষেত্র উপরের দিকেও প্রসারিত, নিচের দিকেও, পাশে, সমস্ত দিকে। রাজার রাজত্বের মতো নয় আধানকে কেন্দ্র করে যে অসীম ব্যাসার্ধের গোলক আনবো, কিন্তু বাস্তবে দেখা যায় কোন আধান থেকে যত দূরে যাব খুব দ্রুত হারে সেই আধানের তড়িৎ ক্ষেত্রটা, প্রভাব মানে তড়িৎ ক্ষেত্রটা কতটা তীব্র, কতটা শক্তিশালী, সেই প্রভাবটা ক্রমাগত কমতে থাকে। শক্তিশালী বা কতটা তড়িৎ ক্ষেত্রটা কতটা জোরালো, এই যে কথাটা বলতে চাইছি, মানে বলতে চাইছি ধরো ও বিন্দুতে কিউ আধান আছে আর একটা খুব ছোট্ট আধান এ বিন্দুতে আছে, মান তার স্মল কিউ। তাহলে আধান দুটোর মধ্যে যে বল ক্রিয়া করবে, তড়িৎ বল, তার সমীকরণ এটা। এখন এই কিউটাকে আমি কোনো প্রকৃতি দিইনি, অর্থাৎ এটা ধনাত্মক না ঋণাত্মক বলিনি, যে কোনো প্রকার হতে পারে। এখন তাহলে এই তড়িৎ বল আকর্ষণ বা বিকর্ষণ দুটোই হতে পারে, সেটা যাই হোক না কেন। এখন তুমি ভাবো এই বলটা ক্রমাগত দ্রুত হারে কমতে থাকবে যদি এই দূরত্বটা ক্রমশ বাড়তে থাকে। তার মানে এর প্রভাব যত দূরে যাব খুব দ্রুত হারে কমতে থাকে। বাস্তবে দেখা যায় আমরা যে সমস্ত আধান নিয়ে পড়াশোনা করব, সেই আধান থেকে কিছুটা দূরত্বে যাওয়ার পর ওই তড়িৎ ক্ষেত্রটা এতটাই দ্রুত হারে কমে যায় যে আমাদের তৈরি কোনো যন্ত্র সাধারণভাবে তড়িৎ ক্ষেত্রটাকে শনাক্ত করতে অক্ষম হয়ে পড়ে। তাই আমাদের পড়াশোনায় তড়িৎ ক্ষেত্র একটু সীমিত অঞ্চল বলি, কিন্তু তত্ত্বগতভাবে এটা অসীম পর্যন্ত বিস্তৃত। তুমি তো দেখতেই পাচ্ছ আর এর মানটা যদি অসীম হয় তবে তড়িৎ বলটা শূন্য হবে।
এখন তড়িৎ ক্ষেত্র পড়বো কেন? খুব জরুরি, খুব জরুরি। কারণ আধান তার নিজের চারিদিকে যে প্রভাব বিস্তার করে থাকে যে অঞ্চল জুড়ে, সেটাকে বলছি আমরা, বাংলায় বললে তড়িৎ ক্ষেত্র, ইংরেজিতে বললে ইলেকট্রিক ফিল্ড। এখন সেই তড়িৎ ক্ষেত্রটা কতটা জোরালো, এটা মাপার জন্য একটা ভৌত রাশি ব্যবহার করা হয়, যেটাকে আমরা বলি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, এই দিয়ে প্রকাশ করা হয়। তার মানে আমরা আধান থেকে যত দূরে যাব, সেই তড়িৎ ক্ষেত্রটা কতটা জোরালো হচ্ছে, কতটা কম হচ্ছে, এটা জানা প্রয়োজন। তাহলে মাথায় রেখো, এখান থেকে বেশি গাণিতিক আলোচনায় যাব না, শুধু ছোট কথা যেটা বললাম, যে কোনো স্থানে একটা বিন্দু আধান রাখলে তার চারিদিকে অঞ্চলটা জুড়ে তার প্রভাব বিস্তৃত থাকে। এই অঞ্চলটা আধানের অবস্থান থেকে অসীম পর্যন্ত বিস্তৃত, অঞ্চলটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। ওই আধানের তড়িৎ ক্ষেত্র, রাজত্ব রাজার হয়, আর রাজত্বটা পরিচিতি লাভ করে রাজার নামে, তেমনি তড়িৎ ক্ষেত্রটা আধানের। আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা আবার কিন্তু ওই তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুর বৈশিষ্ট্য, তার মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এ বিন্দুর বৈশিষ্ট্য, ওটা কিন্তু ক্ষেত্র প্রাবল্যটা কিন্তু আধানের নয়। ব্যাপারটা কিরকম? আকবর রাজত্ব করছে দিল্লিতে, তার রাজত্ব ছড়িয়ে আছে গোটা ভারতবর্ষ জুড়ে, পাটনাও আছে, ধরে নাও আমাদের এখনকার যে মুর্শিদাবাদ, দুটোই আছে। আচ্ছা তুমি ভেবে বলো তো, দিল্লি, পাটনা, মুর্শিদাবাদ আগেকার দিনের রাজত্বের ব্যাপারে, সব জায়গায় কি রাজার আধিপত্যটা একেবারে নিরঙ্কুশ ভাবে একই রকম হতে পারে? কোথাও কোথাও তো দেখা যাবে যে রাজার রাজধানী থেকে যত দূরে দূরে চলে যাচ্ছি, তত রাজত্বটা দুর্বল হচ্ছে। তার মানে আমি বলতে চাইছি, একটা আধান থেকে যত দূরে যাব, তড়িৎ ক্ষেত্রের বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটবে, আর সেটা পরিমাপ করবে যেটা, সেটা হলো ক্ষেত্র প্রাবল্য। তাই ক্ষেত্র প্রাবল্য হলো তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুর বৈশিষ্ট্য, আর তড়িৎ ক্ষেত্র হলো আধানের।